ইরান ইসরায়েল যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় চিন্তার ভাঁজ চট্টগ্রামের ব্যবসায়ীদের কপালে। বন্দরনগরীর কলকারখানাগুলোর জ্বালানি পুরোপুরি এলএনজি নির্ভর হওয়ায় এই সংখ্যা বেড়েছে। সরকারের পক্ষ থেকে জ্বালানি নিয়ে এখনও উদ্বেগ নেই বলে জানালেও বিশ্লেষকরা বলছেন সংকট দীর্ঘ হলে প্রভাবে পড়বে দেশের উৎপাদন খাত। মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন গ্যাস সরবরাহ করা হয় প্রায় ১,০০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে চট্টগ্রামে বাসা ও কলকারখানার জন্য প্রতিদিন দরকার ২৮৫ মিলিয়ন ঘনফুট। দেশি কূপ থেকে প্রায় ১,৮৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস পদ্ধতিগত কারণে আর চট্টগ্রামে সরবরাহ করা যায় না। ইরান ইসরায়েল যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় দেশে এলএনজি সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এতে চট্টগ্রামের কলকারখানায় জ্বালানি সংকটের শঙ্কায় ব্যবসায়ীরা। একটা এফেক্ট হবে, সর্ট অফ পজিটিভ এফেক্ট, নেগেটিভ এফেক্ট হবে, তো ওটা উই হ্যাভ টু বি কনসার্ন অ্যাবাউট ইট। সার্টেনলি আপনার অয়েল প্রাইসেস উইল গো আপ। হরমুজ প্রণালী যেটা এখন বন্ধ করছে, এটাই কিন্তু পুরো ওয়ার্ল্ডের ইকোনমির সাথে রিলেটেড। এটাতে একটা বড় সংকট দেখা দিতে পারে, জ্বালানি সংকট। বিকল্প নিশ্চয়ই একটা বের করে ফেলবেন, কিন্তু অত্যধিক এক্সপেন্সিভ হবে জ্বালানি। হরমুজ প্রণালী দিয়ে কাতার, সৌদি আরব ও ওমানের কাছ থেকে কেনা এলএনজি আনা হয় দেশে। এই পথ বন্ধ হলে দীর্ঘমেয়াদে জ্বালানি খাতে প্রভাব পড়ার শঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আমাদের মতো যে দেশগুলো আছে তারা কিন্তু নানাবিধ সংকটের মধ্যে পড়বে, যে সংকটের আবর্ত থেকে বের হওয়াটা উন্নয়নশীল দেশগুলোর জন্য ভীষণ কঠিন হয়ে যাবে। বিশেষ করে আমরা যদি আরও স্পেসিফিক্যালি বলতে চাই, সাধারণ মানুষরা যুদ্ধের সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়, যারা এই যুদ্ধের জন্য আসলে কার্যত দায়ী নয়। বাংলাদেশ প্রতি বছর প্রায় ১০০ কার্গো এলএনজি আমদানি করে, যার অর্ধেকই করা হয় কাতার ও ওমান থেকে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট সহ ৬ কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে দলটি। সোমবার রাত ১১টার দিকে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান দলের নেতারা। পরে দলের পক্ষ থেকে রমনা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। এনসিপির উপরে আক্রমণ করে, ককটেল বিস্ফোরণ করে, গ্রেনেড নিক্ষেপ করে, আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই বিচারকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই পুরনো ফ্যাসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না। এখন এই পরিস্থিতিতে কারা চায় না যে আমরা নিবন্ধন হয়ে আমরা একটি রাজনৈতিক পরিমণ্ডলে একটি সুস্থ পরিবেশ ফিরিয়ে আনি, এটা তাদের উদ্দেশ্য হতে পারে। আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করবে দ্রুততম সময়ের মধ্যে যে কারা এই হামলাটা ঘটিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার আমলে প্রহসনের নির্বাচনের অভিযোগে সাবেক সিইসি নুরুল হুদাকে ৪ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজ রহমান এ আদেশ দেন। শুনানিতে আসামি পক্ষ দাবি করে মাঠ প্রশাসনের তথ্যে ২০১৮ সালের নির্বাচনকে বৈধতা দেন সাবেক সিইসি। তবে রাষ্ট্রপক্ষের দাবি মাঠ পর্যায়ে টাকা ঢেলেছিল নুরুল হুদা নেতৃত্বাধীন কমিশন। রাজধানীর শেরেবাংলা নগর থানায় রোববার সাবেক সিইসি নুরুল হুদা সহ ১৯ জনের নামে মামলা করে বিএনপি। জনগণের ভোট ছাড়া নির্বাচনের অভিযোগে করা সেই মামলায় সোমবার বিকেলে আদালতে হাজির করা হয় নুরুল হুদাকে। দিনের ভোট রাতে করা সহ জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য তার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। নুরুল হুদার আইনজীবী জামিন শুনানিতে দাবি করেন মাঠের তথ্যের ভিত্তিতে ২০১৮ সালের নির্বাচনকে বৈধতা দেন সাবেক সিইসি। আমাদের সকল কর্মকর্তা এবং সকল আমরা যে নির্বাচন কমিশন আছি এবং মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা এই নির্বাচনে সংশ্লিষ্ট, অতএব এখানে নির্বাচন অবৈধ বা রাতের ভোট দিনের ভোট রাতে হওয়ার মতো কোনো অভিযোগ এখানে উত্থাপিত হয়নি, আমরা অভিযোগ পাইনি। তবে নুরুল হুদা সরাসরি সরকারের তাবেদার হয়ে কাজ করেছেন বলে দাবি করে রাষ্ট্রপক্ষ। প্রিসাইডিং অফিসার এবং ডিসি, এসপি, ওসি, ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে, দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে
বৈধতা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি আলোচনা হয় 2018 সালের নির্বাচন নিয়ে। দিনের ভোট রাতে করায় সে সময় তীব্র সমালোচনার মুখে পড়েন তৎকালীন সিএসি নুরুল হুদা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মব সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এদিকে দুপুরে সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের জানান, সরকার এ ধরনের মব বন্ধের চেষ্টা করছে। রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশের কাছে দেওয়ার আগে লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করে স্থানীয় কিছু লোক। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব সৃষ্টি করা হয়েছে তা মোটেও কাম্য নয়। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওনার সাথে যে একটা খারাপ দেখছেন পাঠায় দিছে, এরকম কোনো অবস্থা গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সাবেক সিইসি নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনায় সরকারের নিন্দার কথা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার মব বন্ধের চেষ্টা চালাচ্ছে। দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। মব অ্যাটেম্প যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে। পরিবেশ উপদেষ্টা বলেন, পুলিশ আগের চেয়ে সক্রিয় রয়েছে। নুরুল হুদাকে মবের মাধ্যমে লাঞ্ছিত করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেএম নুরুল হুদা সহ সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। নির্বাচনে ৯/৬ ও পাতানোর অভিযোগ বিষয়ে তথ্য পেতে এই জিজ্ঞাসাবাদ করা হবে। এরই মধ্যে দেশ জুড়ে এই বিষয়ে ব্যাপক অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সোমবার বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে আটক করে পুলিশে দেয় জনতা। এ সময় হেনস্তর শিকার হন সাবেক সিইসি। তার বিরুদ্ধে 2018 সালের নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে। শুধু 2018 নয়, 2014 ও 2024 সালের জাতীয় নির্বাচনেরও কারচুপি নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এর অংশ হিসেবে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে জাতীয় নির্বাচন অফিস থেকে। অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন। দুদক জানায়, নির্বাচনের ৯/৬ অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা সহ সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাদ যাবেন না সংশ্লিষ্টরাও। সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন এবং যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের ধারায় মামলা করবে বলে জানিয়েছে দুদক। প্রাসঙ্গিক দপ্তর রয়েছে, সবগুলোতেই তারা পত্র যোগাযোগ করেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রম্পাল বিদ্যুৎ কেন্দ্রে গুরুত্বপূর্ণ সব পদ ভারতীয়রা দখলে রাখায় চরম বৈষম্যের অভিযোগ বাংলাদেশি প্রকৌশলীদের। পলিসি অনুযায়ী ক্রমান্বয়ে ভারতীয়দের সংখ্যা কমার কথা, কিন্তু তা না মেনে প্রতি মাসে 15 থেকে 18 লাখ টাকার মতো বেতন ভাতা পাচ্ছেন তারা। অথচ বাংলাদেশিরা সর্বসাকুল্যে পান 1 লাখ টাকার মতো। এ নিয়ে এক রিটের শুনানি করে রুল জারি করেছেন বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ। বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে বাগেরহাটের রামপালে নির্মিত 1320 মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 2023 সালে চালু হওয়া এই বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বিপরীতে ব্যাপক আর্থিক ও পদ বৈষম্য নিয়ে অভিযোগ বাংলাদেশি চাকরিজীবীদের। এতদিন এ নিয়ে কথা বলতে না পারলেও সম্প্রতি দেশীয় চাকরিজীবীরা ইমেইল করে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে এসব জানালে জনস্বার্থে রিট করেন তিনি।
রিটের শুনানি শেষে ওই আইনজীবী জানান, বিদ্যুৎ কেন্দ্রটির ভারতীয় ৫১ জন কর্মকর্তা প্রতি মাসে গড়ে বেতন ও বিভিন্ন ভাতা বাবদ ১৫ থেকে ১৮ লাখ টাকা করে পান। অথচ বাংলাদেশি প্রকৌশলীরা সর্বসাকুল্যে সর্বোচ্চ ১ লাখ টাকার মতো পেয়ে থাকেন। এছাড়া ভারতীয়দের বেতন ভাতার একটা বড় অংশ মার্কিন ডলারে পরিশোধ করায় প্রতি বছর $২ মিলিয়ন বেশি ব্যয় হচ্ছে, যা রিজার্ভের উপর চাপ বাড়াচ্ছে। একই কোম্পানিতে একজন ইন্ডিয়ান এমপ্লয়ি পাচ্ছেন ২৩ থেকে ২৫ লাখ, একজন বাংলাদেশ এমপ্লয়ি পাচ্ছেন ১ লাখের নিচে। তো এই যে ডিসক্রিমিনেশনটা, এটা হিউজভাবে তাদেরকে অ্যাফেক্ট করছে, যেটার কোনো কারণ নেই বলে তারা মনে করছেন। এছাড়াও তারা অ্যালিগেশন করেছেন যে বাংলাদেশের এমপ্লয়ি যে রিক্রুটমেন্ট হচ্ছে, এখানে তারা রিলিজিয়াস ডিসক্রিমিনেশনের অ্যালিগেশন করেছেন। রিটে অভিযোগ করা হয়, কোম্পানির নীতিমালা অনুযায়ী ভারতীয় কর্মকর্তার সংখ্যা ক্রমান্বয়ে কমে ১০ জনের মতো থাকার কথা থাকলেও এখনও ঊর্ধ্বতন সকল পদ দখল করে আছে ভারতীয় ৫১ কর্মকর্তা। আমাদের যেই এমপ্লয়িরা, তারা কোনো অংশে শিক্ষাগত যোগ্যতায় কোনো অংশেই কম না তাদের থেকে, কারণ তারা বুয়েটের স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সব ভালো ভালো ইউনিভার্সিটিগুলো থেকে ভালো মেধাবী স্টুডেন্টরাই সেখানে এমপ্লয়ি হিসাবে আছে। তারা কখনো মুখ খুলে নেয় চাকরির বয়স। বিদ্যুৎ মন্ত্রণালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিডা সহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানকে আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে একই সাথে বাড়ছে করোনা ও ডেঙ্গুর প্রকোপ। এক মাসে করোনায় আক্রান্ত বেড়েছে ৩ গুণ, আর জুনে মৃত্যু হয়েছে ১৬ জনের। এদিকে ৬ মাসে ডেঙ্গু আক্রান্ত প্রায় ৮,০০০, যার মধ্যে ৩৫০০ আক্রান্ত হয়েছে এ মাসেই। জুনে ডেঙ্গুতে ৮ মৃত্যু সহ এবছর মারা গেছেন ৩২ জন। সংক্রমণ রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বিল্লাল তালুকদার। কয়েকদিন ধরে ভুগছেন জ্বর ও মাথা ব্যথায়। 2 দিন ধরে জ্বর, এখন আসছি টেস্ট করাইতে, দেখি কি হয়, টেস্ট দিলে পরে। ডেঙ্গু ও করোনা বাড়তে থাকায় বিল্লালের মতো জ্বর নিয়ে উদ্বিগ্নরা ভিড় করছেন হাসপাতালে। ল্যাব টেস্টের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন মাত্রা, হিমাটোক্রিট পরিমাণ খুব কমে যাচ্ছে, অথবা তাদের ক্ষেত্রে প্লাটলেট কাউন্ট খুব বেশি কমে যাচ্ছে। এই ধরনের সমস্যা নিয়েও একটা গ্রুপ আমাদের কাছে রেফার হয়ে আসছে। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, এপ্রিলে করোনা আক্রান্তের সংখ্যা 23, মেতে তা বেড়ে দাঁড়ায় 86, আর এ মাসে 22 জুন পর্যন্ত আক্রান্ত 275। 1 জানুয়ারি থেকে মে পর্যন্ত কারো মৃত্যু না হলেও শুধু জুনের এ কয়দিনেই মারা গেছে 16 জন। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গু রোগীও। স্বাস্থ্য বিভাগ বলছে, এবছর মোট শনাক্ত রোগী ৭,৭৫৮ জন। শুধু জুনেই আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫০০। গত মাসে ডেঙ্গুতে মারা গেছে ৩ জন, আর চলতি মাসের 1 সপ্তাহ বাকি থাকতেই মৃত্যু হয়েছে ৮ জনের। এরই মধ্যে ডেঙ্গু ছড়িয়েছে দেশব্যাপী। মোট শনাক্তের ৭৫% এখন ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরের বাইরের রোগী। সচেতন না হলে অবস্থা সামাল দেয়া কঠিন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যখন রোগীর বার্ডেন বাড়বে, তখনই কিন্তু এই যে আমাদের যে ক্রাইসিসগুলো ডেভেলপ করে, কিন্তু যখন রোগীর সংখ্যা অনেক বেড়ে যায়, সেখানে যত আমাদের অনেক হসপিটাল থাকলেও কিন্তু এটাকে তাদের পক্ষে সম্ভব না এতগুলো রোগীকে একভাবে সেবা দেওয়া। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের জরিপ বলছে, বরগুনা, ঝিনাইদহ, মাগুরা, বরিশাল ও পিরোজপুর সহ ৮ জেলা ডেঙ্গুর সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। মশার বংশ বিস্তারের জায়গাটাকে নষ্ট করতে হবে, ধ্বংস করতে হবে। সেখানে আমরা কতখানি সক্রিয়। বর্ষা এলে প্রতি বছরই ডেঙ্গু সংক্রমণ বাড়ে। এর সঙ্গে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টের সংক্রমণ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরগুনায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জেলাটিকে ডেঙ্গু রেড জোন ঘোষণা করলেও মশা নিধনে নেই তেমন কোনো উদ্যোগ। এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে একটি দল গবেষণার জন্য তথ্য সংগ্রহ করছে 7 দিন ধরে। জানুয়ারি থেকে 23 জুন পর্যন্ত বরগুনায় শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা 2402 জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন 23 জন। বরগুনাকে ডেঙ্গুর রেড জোন ঘোষণা করা হলেও মশা নিধনে উল্লেখ করার মতো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। মানুষকে সচেতন করতে পৌর এলাকায় কিছু প্রচারণা চালানো হলেও গ্রাম পর্যায়ে তাও নেই।
একটা আওয়াজ তৈরি করা যে এই ডেঙ্গু একটা মহামারী, এটা করোনার চাইতে কোনো অংশে কম না, এই শব্দটা কিন্তু সাধারণ মানুষ জানে না। মূলত ফিউচারে আমরা কোনো কাজ করে যে কাজ সেই রয়ে যায়। এডিস মশা নিধনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিছু কার্যক্রম পরিচালনা করছে, তবে অপর্যাপ্ত অর্থায়ন এবং সরঞ্জামের অভাব রয়েছে তাদের। গ্রাম পর্যায়ে যে এইগুলোর যে প্রচার না সরিয়ে দেয় তাহলে করোনার চেয়ে বড় একটা ভয়াবহ অবস্থা দাঁড়াবে, কিন্তু অলরেডি এখন হাসপাতালে রুগী রাখার মতো নাই। মানুষের সচেতনতার কাজগুলো করে যাচ্ছি, কিন্তু ব্যাপক পরিসরে কাজ করতে গেলে যে ধরনের কারিগরি সহায়তা দরকার সেগুলো এখন পর্যন্ত আমাদের যে স্বেচ্ছাসেবক সংগঠনগুলো আছে অনেকেরই নাই। মশা নিধন করতে না পারায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে দাবি স্বাস্থ্য বিভাগের। পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। আশেপাশে যদি কোনো জলাশয় থাকে, জলাবদ্ধতা থাকে, নিজ উদ্যোগে সেটা যাতে পরিষ্কার করেন। একা স্বাস্থ্য বিভাগ এই যে চিকিৎসা দিচ্ছে, এই যে এত রোগী যদি মশক নিধন করা যেত তাহলে এত রোগী হতো না। মশা নিধনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের যে ফগার মেশিনগুলো দিয়ে যে আমরা অ্যাডাল্টিসাইড ইউজ করি সেগুলো এখন আসলে বৃষ্টির সময় কাজ করবে না, বৃষ্টিটা একটু কমলেই আমরা ব্যবহার করা শুরু করব। সারা দেশে শনাক্ত ডেঙ্গু রোগীর 3 ভাগের 1 ভাগই বরগুনার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনায় পূর্ণাঙ্গ ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজে নেই গতি। প্রকল্পের কাজ হয়েছে মাত্র 50 থেকে 55%। দ্বিতীয় মেয়াদ শেষ হতে বাকি 5 মাস। এদিকে কাজের ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করেছে নাগরিক নেতৃবৃন্দ। আর চিকিৎসকরা বলছেন, হাসপাতাল নির্মাণে দীর্ঘসূত্রিতায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের মানুষ। 2021 সালে খুলনায় ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্প হাতে নেয় সরকার। মেডিকেল কলেজে ওই বছর শুরু হয় 100 শয্যার ভবন নির্মাণের কাজ। 2023 সালে শেষ হওয়ার কথা থাকলেও 2 দফায় চলতি বছর জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ে। তবে কাজ হয়েছে মাত্র 50 থেকে 55%। 2টি বেসমেন্ট ফ্লোর সহ 17 তলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য 2 ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে গণপূর্ত। মাটির দুর্বলতা, করোনা এবং রাজনৈতিক কারণে কাজের ধীরগতির দাবি ঠিকাদারদের। মাটি খারাপের জন্যে আমাদের এখানে শীট পাইল করে তারপর মাটি খনন করতে হয়েছে। করোনার জন্যও কাজের বেশ খানিকটা গতি মন্তর হয়ে যায়। এদিকে কাজের ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক নেতৃবৃন্দ। প্রকল্প মেয়াদ শেষ হলেও সেটা একেবারে হ্যাঙ্গিং অবস্থায় আছে এবং আদৌ কী হবে ভবিষ্যতে আমরা জানি না, এবং বলা চলে যে আসলে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। নির্ধারিত সময়েও শেষ হচ্ছে না প্রকল্পের কাজ বলছে গণপূর্ত বিভাগ। তারা বলছে আরও 1 বছর বাড়ছে প্রকল্পের সময়। দরপত্র আহ্বান করা হয়েছে ম্যাক্সিমাম, আর কয়েকটা বাকি আছে, সেটা দরপত্র আহ্বান করা হবে। টোটাল 8টা যে বিভাগের জন্য আর 1 বছর বর্ধিত হচ্ছে, সেটা জুন 2026-এর মধ্যে টোটাল 8টা বিভাগের প্রকল্পই শেষ হয়ে যাবে। প্রকল্পের ডিপিপি মূল্য 240 কোটি টাকা, এর মধ্যে ভবন নির্মাণে 124 কোটি টাকা এবং অন্যান্য ব্যয় 116 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সার্ভার জটিলতায় 1 মাসেরও বেশি সময় ধরে ঝুলছে 45,000 শিক্ষকের অবসর ভাতার আবেদন। এতে করে চরম ভোগান্তিতে অবসরে যাওয়া শিক্ষকরা। কর্তৃপক্ষ বলছে সংকট সমাধানের চেষ্টা চলছে, তবে বছরের পর বছর ঘুরে অবসর ভাতা নিতে হয় বেসরকারি শিক্ষকদের। দপ্তরগুলোতে পোহাতে হয় নানান হয়রানি। বেসরকারি শিক্ষকরা চাকরি শেষে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড থেকে অবসর ভাতা পান। 4 বছর আগে যারা অবসরে গেছেন তারা এখন অবসর ভাতা পাচ্ছেন। অবসর সুবিধা বোর্ডে 45,000-এর মতো শিক্ষকের আবেদন জমা আছে, অথচ 1 মাসের বেশি সময় ধরে সার্ভার নষ্ট, ফলে নতুন করে আবেদনও করা যাচ্ছে না। অন্যদিকে টাকাও পাচ্ছেন না শিক্ষকরা। এখন পর্যন্ত টাকা পাওয়া যায় না, বলতেছে যে নাকি পাঠাইছে ভাইয়া যাইব, কিন্তু এখনো পর্যন্ত আর পাওয়া হয় না। কিছুই পাইনি, এখন সন্তানাদের নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছে। চাকরি থাকা অবস্থায় মাস বেলে 1 টাকা পাইছি, এখন তো টাকাগুলো আসতেছে না, চলাটা খুব কষ্ট হইতেছে। কর্তৃপক্ষ বলছে সার্ভার জটিলতা দূর করতে কাজ চলছে। জটিলতার বিষয় না, আসলে সফটওয়্যার সময় সময় আমরা আপডেট করি, এবং একটা সফটওয়্যার যখন দীর্ঘদিন চলে এটাকে আবার আপডেটের প্রশ্ন আসে বিভিন্ন বিষয় নিয়ে খুঁটিনাটি, তখন আমরা এটা আপডেটের কারণে আপডেট করব এই নিয়ে আমরা কাজ করছি। ব্যান্ডবেজের সাথে এইমাত্র আমি ব্যান্ডবেজের ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি, সচিব স্যারের বিষয়ে অবগত। আমরা সফটওয়্যারটাকে একদম আরও আধুনিক করতে চাচ্ছি, সেই কারণে আমাদের একটু সময় নিচ্ছি, আমরা খুব দ্রুতই ইনশাআল্লাহ এটা সমাধান করে ফেলব। কল্যাণ ট্রাস্টে 39,000-এর মতো শিক্ষকের আবেদন জমা পড়ে আছে। এখানে 2022 সাল পর্যন্ত অবসরে যাওয়া শিক্ষকরা টাকা পাচ্ছেন।
776 জন শিক্ষককে আমরা কোরবানির আগে আমরা টাকা পৌঁছে দিয়েছে। এই আইবা সিস্টেমের জন্য আমরা ট্রাই করতেছিলাম, এখন যার কারণে আমরা একটু সমস্যা ফেস করেছিলাম। এখন বর্তমানে আমরা যেহেতু সেন্ড করতে পারছি, আশা করি পরবর্তীতে আমরা যদি কন্টিনিউ করি তাহলে খুব অল্প সময়ে শিক্ষকের টাকা পেয়ে যাবেন। কর্তৃপক্ষ বলছে অবসর ভাতার আর্থিক জট দূর করতে দুই দপ্তরের 7,500 কোটি টাকা প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার বরাদ্দ দিয়েছে 2,200 কোটি টাকা। বছরের পর বছর এমপিওভুক্ত শিক্ষকদের অবসরের পর টাকার জন্য ঘুরতে হচ্ছে, যার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বাজেট ঘাটতি দূর করে শিক্ষকদের ভোগান্তির দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা উচিত। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুরে 16 শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে। এ সময় 2 শিক্ষার্থীকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার জেলা শহরের গোপালবাড়ির ইউনাইটেড স্কুলে এ ঘটনা ঘটে। অভিভাবকদের অভিযোগ, ইউনাইটেড স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে খাতা দিতে দেরি করায় শিক্ষক পঙ্কজ দেবনাথ 16 জন শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। এ সময় 3 শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পরে মাথায় পানি দেওয়ার পর তাদের জ্ঞান ফিরে আসে। স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু রাতে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় অভিভাবকরা অভিযুক্ত এই শিক্ষকের বিচার দাবি করেন। ইউনিয়ন ভূমি অফিস নিয়ে অভিযোগের শেষ নেই সেবাগ্রহীতাদের। টাকা ছাড়া এসব অফিসে কাজ হয় না সহজে। নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা গুনতে হয় সেবাগ্রহীতাদের। বাড়তি টাকা না দিলে ঘুরতে হয় দিনের পর দিন। প্রান্তিক পর্যায়ে ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে নাটোরে আছে 45টি ইউনিয়ন ভূমি অফিস, কিন্তু সেবাগ্রহীতাদের বিস্তার অভিযোগ এসব অফিস নিয়ে। কিন্তু আমরা যখন এই কাগজ নিয়ে যাচ্ছি বলছে তোমাদের বিগত সময়ের খাজনা পরিশোধ নাই। যদি বিগত সময়ের খাজনা আমরা পরিশোধ না করে থাকি, তা আমাদের হাল খাজনা কিভাবে পরিশোধ হয়? কাজের জন্য যদি যাই, টাকা ছাড়া ভূমি অফিসের কেউ কথা বলে না। অনলাইনে আবেদনের পর ডিসিআর এর জন্য 1100 টাকা দিলে জমি খারিজ হয়ে যাওয়ার কথা, কিন্তু লক্ষ্মীপুরের এই ইউনিয়ন ভূমি অফিসে দালাল সহ ধাপে ধাপে টেবিল পর্যন্ত প্রতি খারিজে 5,000 থেকে শুরু করে আরো বড় অঙ্কের টাকা খরচ করতে হয় সেবাগ্রহীতাদের। যদিও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ভূমি কর্মকর্তা। সাধারণ পাবলিক যেটা বুঝে খাজনা হিসাবে বুঝে আর কি, তা আমরা খাজনাই বলি আর কি। এই জন্য তো পাবলিক তো ওই যে অনলাইনে দিচ্ছে, এবং আমাদের তো এখন খাজনার এখন সিস্টেম নাই, নামজারিটাও অনলাইনে হচ্ছে আর কি। টাঙ্গাইলে সার্ভার জটিলতার অজুহাতে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ ভূমি অফিসের কর্মীদের বিরুদ্ধে। অনলাইনে আবেদন করার পরেও ঘোরানো হয় দিনের পর দিন। গরিব মানুষ, আমরা তো এত টাকা দিলে তো কাম হবে না। নামপত্তনের সরকারি ফি 1150 টাকা, অথচ যশোরের পাঁচবাড়িয়া ভূমি অফিসের নায়েব শাহাদাত হোসেনের বিরুদ্ধে অভিযোগ 8,000 টাকা নেয়ার। তবে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি তিনি। একটা কাগজ তুলতে সরকারি খরচ লাগে 500-700, সেই টাকা নেয় 3,000-4,000, যেমন নামপত্র 1100-1200 টাকা লাগতো, সেই জায়গায় 3,000 টাকারও বেশি লাগতেছে। তারপরে ঘুরতে আমরা সে হয়রান হয়ে যাচ্ছি। সেবাগ্রহীতারা বলছেন নামপত্তন, খাজনা প্রদান সহ সব কাজেই ভূমি অফিসের কর্মীদের কাছে হয়রানির শিকার তারা। অনেকটা প্রকাশ্যেই এসব অনিয়ম হলেও নেই প্রতিকার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফরিদপুরের সদরপুরে দেখা দিয়েছে ভাঙন। গত 15 দিনের ভাঙনে কয়েকটি রাস্তা আংশিক বিলীন হয়ে গেছে। ভাঙন থেকে রক্ষা পেতে ভিটে মাটি ফেলে অনেকেই তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। সম্প্রতি সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙনে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে বেশ কিছু এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি। ভাঙনের হুমকিতে রয়েছে বাড়িঘর সহ বেশ কিছু স্থাপনা। ভাঙন রোধে কংক্রিটের ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছে, জেলার অন্যান্য এলাকার মতো স্থায়ী বাঁধ নির্মাণ করে ভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে এগিয়ে আসার জন্য প্রশাসন যথাযথভাবে কাজ করছে। এদিকে ঢেউখালী ইউনিয়ন ছাড়াও উপজেলার নারকেলবাড়িয়া, চর নাসিরপুর, চর মানা ইউনিয়নে দেখা দিয়েছে ভাঙন। 3টা গ্রাম নেওয়ার পরে আবার ফিরে যে গেট পার যে গ্রাম, এই গ্রাম ধরছি। বাড়ি ঘরে নদীতে ভেঙে নিয়ে যাবেন আছে সবকিছু। যেদিক দিয়ে পদ্মা নদীর ভাঙন হচ্ছে, এখানটায় যদি এভাবে ব্লক বসিয়ে নদী শাসন করা যায়, তাহলে এই ভাঙন হচ্ছে আমাদের প্রতিরোধ করা সম্ভব। কেবলমাত্র এই ভাঙন প্রতিরোধ করা সম্ভব হলেই এই এলাকার জনজীবন হচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নয়ন হবে। ব্যাংক খাতে নানা সংস্কারের পর কমেছে লুটপাট। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ নেওয়ার প্রবণতা তেমন নেই। এতে গ্রাহকের আস্থা ফিরতে শুরু করেছে বলে জানান কর্মকর্তারা।
তবে গেল আওয়ামী লীগ সরকারের সময় নেয়া নিয়ম বহির্ভূত ঋণগুলোই এখন ব্যাংকের বড় ক্ষত বলে জানান তারা। বিশ্লেষকরা বলছেন, সংস্কারের সুফল পেতে হলে আইন প্রয়োগের পাশাপাশি কঠোর হতে হবে বাংলাদেশ ব্যাংককে। গেল সরকারের অনিয়ম, লুটপাট, নামে বেনামে ঋণ ও হাজার কোটি টাকা পাচারের কারণে ভেঙে পড়ে ব্যাংক খাত। অন্তর্বর্তী সরকার আসার পর ব্যাংক খাত পুনরুদ্ধারে নেওয়া হয় নানা সংস্কার কার্যক্রম। লুটপাটের শিকার ও অব্যবস্থাপনার কারণে 14টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে এখনও দুর্বল 6টি ব্যাংক ঘুরে দাঁড়াতে পারেনি। নানা পদক্ষেপের পর সংকটে থাকা ব্যাংকগুলোতে গ্রাহকের আস্থা ফিরতে শুরু করেছে, যদিও দুর্দশা কাটেনি পুরোপুরি। খেলাপি ঋণ আদায়ে ও নতুন করে আমানত সংগ্রহে ব্যাংকগুলো নানা উদ্যোগ নিলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন অর্থ আত্মসাতের সাথে জড়িত গ্রাহক ও ব্যাংক কর্মকর্তারা। ব্যাংকাররা বলছেন, লুটপাট কমলেও ক্ষত শুকাতে সময় লাগবে। বড় ধরনের কোনো দুর্নীতি হচ্ছে না বলে আমি মোটামুটিভাবে আমার অবজারভেশন থেকে আমি আপনাকে বলতে পারি। এই সংস্কৃতিটাকে যদি ধরে রাখতে পারেন কঠোরভাবে, সেখানে যদি কোনো অনিয়ন্ত্রিত শক্তি যদি আবার মাথা চাড়া দেয়, তাহলে আমি বলি বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। 5ই আগস্ট আগে যেভাবে ব্যাংকের যে লুটতরাজ চলছিল, সেটা আমি বলবো যে পরবর্তী সরকার আসার পরে এটা আমি বলবো যে একেবারেই কমে গেছে। কারণ আমাদের ব্যাংকের মূল সমস্যাই ছিল যেভাবে লুটতরাজ হচ্ছিল, কারণ এই ব্যাংকগুলোর টাকাগুলো গিয়ে কিন্তু ফেরত আসার কোনো কারণ ছিল না, এবং যার জন্য দেখেন যে নন পারফর্মিং লোন কিন্তু অনেক বেড়েছে। সংস্কারের সুফল পুরোপুরি পেতে ব্যাংক খাতের আইনগুলো যুগোপযোগী করে সুশাসন ফিরিয়ে আনার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। ব্যাংকিং খাতের উপর যদি রাজনৈতিক প্রভাবের যে পদগুলো আছে এগুলো যদি বন্ধ করা যায়, তাহলে আমি মনে করি ব্যাংকিং খাতের একটা আমরা সুফলগুলো পাবো সংস্কারে। তা না হলে কাগজে কলমে কোনো কিছু অনেক কিছু করা হবে, বাস্তবে যদি প্র্যাকটিসটাকে যদি ঠিকমতো না করা যায়, তাহলে কিন্তু আমরা সেই সুফলটা পাবো না। বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে এনে উদ্যোক্তাদের চাহিদা মতো অর্থায়ন এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার ধামরাইয়ে 27 জুন শুরু হচ্ছে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা। 400 বছরের পুরনো ও ঐতিহ্যবাহী এ রথযাত্রা ঘিরে শেষ সময়ের ব্যস্ততায় আয়োজকরা। এদিকে উৎসবমুখর পরিবেশ ও নির্বিঘ্নে রথযাত্রা আয়োজনের জন্য নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। প্রতি বছর আষাঢ় মাসের শুল্কপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। এবার কিছুটা বৈচিত্র্য আনার কথা বলছেন আয়োজকরা। রংতুলির আঁচড় ছাড়াও কাঠের কাজে এসেছে ভিন্ন মাত্রা। দ্রুত কাজ শেষের লক্ষ্যে ব্যস্ত কারিগররা। এই রথযাত্রার গম্বুজ মোটামুটি 6-7টা পেন্টিং করা হয়েছে, আর 2-4টা বাকি আছে। অনেক রঙের আলপনা আর্টিস্ট করতেছি, আমরা রং করতেছি বিভিন্ন আইটেমের রং দিয়ে আমরা কাজ করতেছি, অনেক আইটেমের রং। মূল আকর্ষণ কাঠের তৈরি বিশাল রথ। এর চাকা রয়েছে 15টি। রথের ঠিক সামনে কাঠের তৈরি 2টো ঘোড়া ও সারথি। অন্যান্য বছরের মতো এবারও উৎসব মুখর পরিবেশে রথযাত্রা সম্পন্নের আশা আয়োজকদের। আমরা মনে করি অন্যান্য বছরের মতোই এবারও আনন্দ ঘন পরিবেশে, উৎসব মুখর পরিবেশে আমাদের এই সব পালিত হবে। নির্বিঘ্নে রথযাত্রা আয়োজনে মোতায়েন থাকবে বাড়তি পুলিশ। এছাড়া যৌথ বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হবে। নিরাপত্তার বিষয়ে আমাদের কোনো আন্তরিকতার অভাব থাকবে না। আমাদের পর্যাপ্ত পরিমাণে ফোর্স থাকবে, পুলিশ লাইন থেকে আসবে। এছাড়া যৌথ বাহিনীর সাথে সমন্বয় থাকবে, জেলা প্রশাসন থাকবে, যার যার ধর্ম সেভাবে পালন করবে। সেটার জন্য আমাদের যত নিরাপত্তার দরকার সবকিছু আমরা করব। 27 জুন শুরু হয়ে 5 জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে রথযাত্রা, আর 17 জুলাই পর্যন্ত চলবে মেলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।